গুড মর্নিং এভরিওয়ান, রূপুস লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি দেখো ভোর 3:15-তে। যেহেতু আমরা 3:30 নাগাদ বেরিয়েছি, তাই রাত্রিবেলা আমরা কেউই ঘুমোইনি, একটু শুয়েছিলাম। ওই 3টে নাগাদ উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। আর অত ভোরবেলায় যেহেতু আমরা কোনো গাড়ি পাবো না, তাই একটা টোটো বলা হয়েছিল। তারপর আমরা সবাই বেরোলাম, মানে আমি, মা, আমার এক ঠাম্মা, দাদু আর বোন। আমাদের যাওয়ার টিকিটটা রিজার্ভেশন হয়নি, কারণ 1 থেকে 1.5 মাস মতো আগে যখন আমরা টিকিট কাটতে যাই তখন দেখি 153টা ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। তাই যথারীতি আমরা টিকিট কাটিনি, কিন্তু ফেরার টিকিটে রিজার্ভেশন হয়েছে। অবশেষে আমাদের যাওয়াটা হচ্ছে, মানে যাবো কি যাবো না সেটা আমাদের কোনো ঠিকও ছিল না, যার জন্য আজকে যাওয়ার টিকিটটাও আমরা পাইনি। সাঁতরাগাছি থেকে আমরা একটা লোকাল ট্রেন যাই যেটা দীঘাতে, সেটাই ধরবো আমরা। কটা বাজে এখন তোমাদের দেখাই থাকো। এখন বাজে হচ্ছে 4:10, 4:11 বাজে। পুরো ফাঁকা প্ল্যাটফর্ম, হাতে গুনে কয়েকটা মানুষ আছে। আর ওদিকে মা, ঠাম্মা, দাদু আসছে আর যাইনি। তারপর আমরা ট্রেন ধরে গেলাম হাওড়া। আর এত ভোরবেলার দিকে ট্রেন ধরেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ট্রেন বেশ ফাঁকাই থাকবে, কিন্তু লেডিস কম্পার্টমেন্ট বাদে ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। যাই হোক, 5টার মধ্যে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আর খুব সম্ভবত 5:30টার দিকে ছিল হচ্ছে মেদিনীপুর লোকাল, সেটা ধরেই আমরা সাঁতরাগাছি গেছি। আমরা একটার সময় ধরেই নিয়েছিলাম যে আজকে আমাদের দীঘা যাওয়া হবে না, কারণ টিকিয়াপাড়াতে ট্রেন 8 ঘন্টার ওপর দাঁড়িয়েছিল। আর সাঁতরাগাছি থেকে যে মেচেদা লোকালটা যায় দীঘাতে, সেটা ছাড়ার টাইম হচ্ছে 6:45। আর 6:35 বাজে তখনও আমরা টিকিয়াপাড়াতেই দাঁড়িয়ে আছি। তো একটা খুব টেনশনও কাজ করছিল মনের মধ্যে যে আদৌ আমরা ট্রেনটা পাবো নাকি আমাদের এবার বাড়িই ফিরতে হবে। আমরা সাঁতরাগাছিতে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, আর মেচেদা লোকাল দিয়েছিল হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের হাতে ছিল মাত্র 5 মিনিট সময়, মানে কোনো রকমে দৌড়ে গিয়ে ট্রেনটা আমরা পেয়েছি। বসার জায়গা পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু কয়েকটা স্টেশন যাওয়ার পরে ট্রেনের অবস্থাটা দেখো তোমরা, মারাত্মক পরিমাণে ভিড় ছিল। আমরা বসেও হাত পা নাড়াতে পারছিলাম না, এতটাই ভিড়। 7:45 নাগাদ এই ট্রেনটা ছাড়ে, আর ওই 11:30টার দিকে ট্রেনটা দীঘাতে ঢোকে। তোমরা ভিড়টা দেখো শুধু। পরপর 3 দিন ছুটি ছিল, মানে 6, 7, 8, যত লোক পেরেছে সবাই দীঘায় চলে এসছে। অবশেষে আমরা দীঘায় এসেছি। তো ট্রেন জার্নি কেমন লাগলো বলো? জীবনেও ভুলবো না, ভীষণ প্যাথেটিক আজকে ট্রেন জার্নি। এরপর গেছিলাম হচ্ছে আমরা হোটেল দেখতে। আর যেহেতু আমরা উইকেন্ডে গেছি, প্রথমত কোথাও রুম পাচ্ছিলামই না। আর যে কটা হোটেল ঘুরেছি সেখানে এসি রুম এক একটা পার ডে 12,000 15,000 টাকা করে ওরা চার্জ করছিল। যাই হোক, তারপর আমরা কিছুটা ঘোরার পরে আমাদের বাজেটের মধ্যে একটা এসি, আর আমাদের হোটেলটা ছিল হচ্ছে অমরাবতী পার্কের পাশেই। আর এই ছিল হচ্ছে আমাদের রুম। আর রুমের সাথে ছিল হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি। হোটেলে এসেছি আমরা, ফ্রেশ হয়ে এখন বেরোলাম হচ্ছে। প্রথমে খাবো, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, কারণ ট্রেন জার্নিতে তোমরা দেখলেই খুব বাজে সিচুয়েশন ছিল ট্রেনের। তাই এখন যাব হচ্ছে প্রথমে খেতে, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তারপর যাব হচ্ছে সমুদ্রে। লাঞ্চ করলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা কোয়ান্টিটিতে কম ছিল ঠিকই, কিন্তু খেতে বেশ ভালো ছিল, লাইট ছিল বিরিয়ানিটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সমুদ্রে। কেমন লাগছে তোকে? যদি আমাকেও এরকমই লাগছে। এত রোদ্দুর, মাথা যন্ত্রণা করবে, তার জন্য মাথায় চাপা দিয়ে দিয়েছি। মা কই? প্রায় 2:30 পৌনে 3টে নাগাদ আমরা সমুদ্রে গেছিলাম স্নান করতে। আর বেশিক্ষণ থাকিও নি, কারণ কাছাকাছি যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে যাবো বলে আমরা ঠিক করেছিলাম।
আর স্নান করে ফেরার পথে খেয়েছিলাম হচ্ছে ডাব। সমুদ্রের ধারে এসছি আর ডাব খাবো না সেটা কি হয়? যদিও বলেছিলাম একটা দোমালা ডাব দিতে, কিন্তু দিয়েছে প্রায় একটা নারকেল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি এসে মানে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরোলাম হচ্ছে সাইট সিন করতে। প্রথমে আমরা গেছিলাম উড়িষ্যা বর্ডার ক্রস করে রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরে ফটো ভিডিও কিছু অ্যালাউ নয়। আমি জানতাম না, ভেতরে ঢুকে দেখলাম যে লেখা আছে ফটো ভিডিও কিছু অ্যালাউ নয়। যদি কেউ ফটো তুলতে চায় বা ভিডিও করতে চায় সেক্ষেত্রে পারমিশন নিতে হবে আর 200 টাকা চার্জেস লাগবে। এরপর আমরা গেছিলাম চন্দনেশ্বর মন্দির। ঠাকুর দর্শন করে তারপর আমরা এসেছিলাম তালসারি সি বিচ। জায়গাটা ভীষণ সুন্দর, দেখে মনটা ভরে গেছে। এই এতটা কষ্ট করে ওই ভিড় ট্রেনে ধাক্কাধাক্কি করে যে আমরা এসেছি, কিছুক্ষণের জন্য মনে হলো যে না, আশাটা এবার সার্থক। তারপর একটু মালাই কুলফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন উনি বলে দিয়েছিলেন যে তালসারি থেকে তাড়াতাড়ি বেরোতে, না হলে সন্ধে হয়ে যাচ্ছে, উদয়পুর সি বিচে গিয়ে কিছু দেখা যাবে না। তাই আমরা তালসারি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর এখানে রাস্তাটা দেখো, একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। আর গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে। গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর সি বিচ। দেখো, আমরা যখন উদয়পুর সি বিচ এসে পৌঁছলাম তখন কিন্তু প্রায় অন্ধকার হয়েই এসেছে। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, অত মানুষজনের ভিড় নেই, আর এরকম ফাঁকা ফাঁকা বিচগুলো না বেশ ভালোও লাগে। এখানে তো দেখছোই প্রায় সন্ধে হয়েই এসেছে। আর এরপর আমাদের আর কোথাও যাওয়ার ছিল না, মানে এখান থেকে সোজা আমরা হোটেল যাব কিংবা আমরা সি বিচের ধারে গিয়ে বসবো দীঘাতে। তাই এখানে বেশ খানিকক্ষণ বসে সমুদ্রটাকে উপভোগ করেছি। প্রায় 6:30 নাগাদ আমরা উদয়পুর সি বিচ থেকে বেরিয়ে গেছি নিউ দীঘাতে। নিউ দীঘায় এসে গেছি, এবার কিছু কেনাকাটা করব, তারপর বিচের ধারে গিয়ে বসবো। কত শপিং করলে মা? শুধু কার্ড কিনেছি। কত দেখি মা? এরপর আমরা ঘুরতে ঘুরতে গেলাম বিচের ধারে মাছ ভাজা খেতে, ইলিশ মাছ ভাজা খাবো বলে। তারপর দোকানে গিয়ে মা যেই দেখেছে অক্টোপাস, মা বলে ইস ঘেন্না লাগছে, চল খেতে হবে না। যাই হোক, বিচের ধারে গেলাম বসবো বলে, বসার জায়গা তো নেই, আর মারাত্মক ভিড়। তোমরা দেখো শুধু ভিড়টা। বিচের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে ডিনার সেরে আমরা হোটেলে ফিরলাম। সাইট সিন করে এসে দীঘায় কিছু শপিং করলাম, তারপর ডিনার করে জাস্ট হোটেলে ফিরছি। এবার আজকের মতো দীঘাতে প্রথম ডের ব্লগ এই পর্যন্তই। আবার কালকের ব্লগ আসবে, সেজন্য আমার ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, টাটা।